বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হাজার হাজার ভাইয়ের উপর গুলি চালিয়েছে এই গণহত্যাকারী শেখ হাসিনার দোসর। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ এবার সেনাবাহিনীর হাতে ধরা খেলেন। নেওয়া হতে পারে রিমান্ডে। হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। একজন আওয়ামী লীগ কর্মীকে কিন্তু আটক করেছে ছাত্র জনতা। আমরা দেখছি যে ছাত্র জনতার হাতে কিন্তু একজন যেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। আমার মনে হচ্ছে যারা রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে মরবো নয়তো মারবো এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে। আওয়ামী লীগের দালালদের রাজপথে কি করা হচ্ছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু এখন এটা কি দেখছি এইটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ রাজপথে কান্না করছিল এবং সাধারণ শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেছিল। গাছ এই বিষয়টা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সর্বশেষ সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয় এবং তারা কিন্তু শিক্ষার্থীদের তুপের মুখে পড়ে। আপনারা সব কিছুই দেখতে পারবেন। অনেকে বলেছিল সার্জিস আলম নাকি আওয়ামী লীগের দালাল, সে আগে আওয়ামী লীগ করত, কিন্তু এখন এইটা আমরা কি শুনতে পাচ্ছি সবার মুখ থেকে। গাছ সবকিছুই কিন্তু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষ সাধারণ মানুষরা তাদেরকে কি করে, অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে সবাই কি কথা বলছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে মতামত করবেন সার্জিসকে নিয়ে, হাসনাতকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখেন সার্জিস আলমকে নিয়ে কথা হচ্ছে, এখানে হাসনাত আব্দুল্লাহ নিয়ে কথা আছে, আপনারা ফেসবুকে দেখেছেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এই দুইজনে হলো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করেছে ইউনিভার্সিটিতে। জয় বাংলা স্লোগান দিতে দিতে এদের মুখের ফেনা বাড়াই গেছে। ওই সাদ্দামকে সে বড় ভাই বলতে সেলুট করতে পায়ে ধুলা দিতে ব্যস্ত, আর তারাই এখন বড় সমন্বয়কারী হয়েছে। তারাই এখন ডিক্টেট করতেছে গভর্নমেন্টকে যে এই জাতীয় পার্টিকে বাদ দেন, অমুককে বাদ দেন, তমুককে বাদ দেন। তারা এত সাহস পাইলে কোথাও? বাংলার মাটিতে জনগণ মাইনে নেবে না। ছাত্র জনতা যে আন্দোলনের কথা বলছেন, শুধু ছাত্রদের কথা কি দেশ চলবে? এগুলো জনগণের একত্রতা ছিল না, আমরা ছিলাম না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এর কি আপনার অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনার এই দেশের ভিতরে একটা গণঅভ্যুত্থান করছেন এবং সরকারকে হটাইছেন যে কোনো একটা যুগসাজের মাধ্যমে, আমেরিকা দালালের মাধ্যমে। আমেরিকা দালালরা যে কথা বলছে, আমাদের এই ডক্টর ইউনূস সাহেবের কথা বলছে। আপনারা খালি ওই যে হাইকোর্টে কি হয়েছে এইগুলি নিয়ে বিস্তারিত জনগণের কাছে গেছেন? কখনো বাধা নিয়ন্ত্রণ দিকে গেছেন? হাইকোর্টে কোন বিচারপতিকে অবসান করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল, কোনটা এটা কোনো আওয়ামী লীগের দেশের মানুষ না? আওয়ামী লীগ সবাই কি আওয়ামী লীগের দালাল? একটা যদি কোনো কিছু হয় এটা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল। পয়সা বাড়বে আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না, বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করবো। এই মোহাম্মদ ইউনূসের কথা, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা। কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। তাদের স্বপ্ন হচ্ছে আগামী 5 বছরে কোনো নির্বাচন হবে না। তারা বসে বসে লুটে পুটে খাবে, তাদের মতো এইসব বাইরের যাত্রা পার্টির লোকজন আনবে, এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে। তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের 100% সহায়তা নিয়ে, বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আর টিকতে পারে নাই, পালাতে হয়েছে। শাড়িটা পর্যন্ত ঠিকমতো পরে পালাতে পারে নাই। সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে, যাদেরকে বসিয়েছে, এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের। তো এই জন্য বলছি এরা বুঝতে পারছে না। সবার আগে তো পালাবে হাসিনা, যেরকম দল ছেড়ে পালিয়েছে। জনগণ যখন এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস, হাসনাত এরা আমার কথা শুনছিল না, নাহিদ, আসিফ, তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে। এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে, তার 2 দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা। ওরা বুঝতে পারছে না, কারণ এরা হচ্ছে নাকে টিপ দিলে দুধ বেরোবে। এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই, দুনিয়ার কিছুই দেখে নাই এখনো। আর বাকি যারা বসেছে ওদের তো কিছুই নাই। তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম। ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি, এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট, হাসিনা 16 বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে, কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে। এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে 16 মাসও লাগবে না আবার জাগতে। আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে। এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না, যাদেরকে বসিয়ে রেখেছে এটা বাইরের লোক দেখানোর জন্য করবে। আর যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে
তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে চড়াও করে বসবে কোন সংস্কারের লক্ষণ যদি গাইজ আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, সার্জিস হাসনাতকে নিয়েও কথা হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূসকে নিয়েও কথা হয়। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন, মূল যে বিষয়টা সর্বশেষ সার্জিস এবং হাসনাতের কি হয় এবং সাধারণ শিক্ষার্থীরা যে রাজপথে এইসব করতেছে এবং যারা আওয়ামী লীগের রাজপথে নামতেছে তাদেরকে কিন্তু দুলাই করতেছে। গাইজ সবকিছু আপনারা দেখতে পারবেন এবং অবাক হবেন। এই যে দেখতে থাকুন। করতেছে কথার কথা, শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন? আওয়ামী লীগ যা করছে এ নিয়ে 1% অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই, কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে। বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায়। তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে, এটা ছিল না। নির্বাচন সিস্টেমকে ম্যানিপুলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার, রাতের আধারে পুলিশের অভিযান, বিজিবির অভিযান, র্যাবের অভিযান, এগুলো তো দিনের আলোর মতন সত্য। তো যাই হোক, তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন, কারণ এই দেশের মানুষ তাদেরকে চায়। তো কিভাবে আসবেন? বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে, একটা মহেন্দ্র ক্ষণ, কাঙ্ক্ষিত সময়ের। কি সেই সময়? এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে। যারা রাজনীতির বিশ্লেষক আছেন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন, এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র ক্ষণের অবস্থা, মানে অপেক্ষা করছে। মহেন্দ্র ক্ষণের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন। তো পরিকল্পিতভাবে কি করছেন? আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান, একজন ছাত্রলীগের নেতা, বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় না বা এমপিরা পায় নাই, সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন, যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে। তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত, যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি করা। এটা তিনি সফলও হচ্ছেন। সবাই মানে এমনিতে সারাদিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে, বি সি এর গায়লাগালি করে, অথবা তাদের মধ্যে মনক্ষুণ্ণতা হচ্ছে, নানান অ্যাক্টিভিটিস হচ্ছে। কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ প্রোগ্রাম করবে, তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায়। কেন? এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, আওয়ামী লীগ এখনো শক্তি ওই লেভেলে হারায় নাই। দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে, নেতা নাই, নেতৃত্ব শূন্য দল। এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন সব কিন্তু বের হয়ে আসবে। আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না, এটা বাস্তব, চোখের সামনে। সেফটি ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কর্মকাণ্ড, এটি নিয়ে মানুষের বিরক্তি ক্রমশ বাড়ছে। আজকে 11 তারিখে যখন এই ভিডিওটি করছি, আজকের দিনের খবর হলো গত 3 দিন ধরে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি এটি বন্ধ আছে। শ্রমিকরা আন্দোলন করছেন এবং একটি গার্মেন্টসের শ্রমিক মাত্র আন্দোলন করছেন, এবং এই একটি গার্মেন্টসের যে শ্রমিকদের আন্দোলনের কারণে পুরো রাস্তা 3 দিন যাবৎ বন্ধ। এবং উত্তরা থেকে টঙ্গী, টঙ্গী থেকে সেই গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ, এবং ময়মনসিংহ যাওয়ার পথে অন্য যেগুলো বাইপাস সড়ক রয়েছে, নেত্রকোনা রয়েছে, জামালপুর রয়েছে, তারপরে অনেকে আবার সুনামগঞ্জ যায়, কিশোরগঞ্জ যায় ওই রাস্তা দিয়ে। তো এই পুরো রাস্তাটা বন্ধ আছে। কোনো কোনো গাড়ি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি 3 দিন যাবত দেখা যাচ্ছে যে অনেক গাড়ি পার হতে পারছে না। যারা ওই গ্রাম অঞ্চল থেকে শাকসবজি এনে ঢাকাতে বিক্রি করবেন, তাদের শাকসবজি পচে গেছে। অনেকে গ্রাম থেকে মুরগি নিয়ে আসছিলেন, তাদের সেই গাড়ি সহ ট্রাক সহ মুরগিগুলো সব যাকে বলে মরে গিয়েছে। সেখানে সেনাবাহিনী আছে, সেখানে পুলিশ আছে, এবং একেবারে সব নিষ্ক্রিয়, কোনো রকম ফলাফল নেই। এবং এই একটি মাত্র গার্মেন্টসের কারণে প্রথম দিকে 16টি গার্মেন্টস তারা ভয়ে বন্ধ করে দিল, এবং আজকের খবর হলো প্রায় 50টির মতো গার্মেন্টস সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গত এই সরকার ক্ষমতা আসার পর 2.5 মাস ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী
এই এলাকাতে যারা শিল্প কলকারখানার মালিক, তাদের জীবনে রীতিমতো বিভীষিকা নেমে এসেছে। ব্যাংক বন্ধ, বিমা বন্ধ, লোন বন্ধ, আমদানি বন্ধ, প্রোডাকশন বন্ধ, বায়ার চলে যাচ্ছে, শত শত কোটি টাকার ব্যাংক ঋণ, এগুলো মাথায় নিয়ে মালিকরা তাদের যাকে বলা হয় আকুতি কাউকে জানাতে পারছে না। এখন ধরুন যে গার্মেন্টসটি বন্ধ হয়ে আছে, আর তার জায়গায় আপনি চিন্তা করুন, তারা 4 মাসে বেতন দিতে পারছে না। এখন যারা বেতন দিতে পারছে না তারা অসহায় এবং যাকে বলা হয় দিন আনে দিন খায় মজুর শ্রমিক, তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই। কিন্তু যে ভদ্রলোক 4 মাস ধরে বেতন দিতে পারছেন না, যদি তার গার্মেন্টসে প্রতি মাসে 10 কোটি টাকা বেতন হয় বা খরচ হয়, তো 4 মাসের বেতন তাকে যদি দিতে হয় 40 কোটি টাকা তার এই মুহূর্তে লাগবে। আচ্ছা, আপনার যদি ব্যাংক না থাকে, টাকা না থাকে, হাওলাত করার কোনো জায়গা না থাকে, দেশে বিদেশে কোনো সহায়তা না থাকে, সম্পত্তি না থাকে, এবং গত 1-1.5 বছরের পলিটিক্যাল আনরেস্টের কারণে বা অন্য যে কোনো কারণে আপনি ধীরে ধীরে আজকের এই অবস্থায় পৌঁছে গেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের ক্ষমতায় এসেছে, মালিক হিসেবে এই 40 কোটি টাকার জন্য পুরো ঢাকা ময়মনসিংহ রাস্তা বন্ধ করে রেখেছে লোকজন, আর আপনি পালিয়ে বেড়াচ্ছেন, ব্যাংকের কাছে যাচ্ছেন, আমাকে সম্পত্তি নাও বা যে কোনোভাবে আমাকে বাঁচাও, তোমার সাথে 10 বছর 20 বছর ব্যবসা বাণিজ্য করেছি, বাঁচাও। ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকে দৌড়ে বেড়াচ্ছেন, এর কারণ হলো বাংলাদেশ ব্যাংকের কিছু ফান্ড হয়তো থাকে যে এক্সপোর্টের এগেনস্টে কিছু ইনসেন্টিভ থাকে, সেখান থেকে বাংলাদেশ ব্যাংক যদি ছাড় করে দেয় তাহলে হয়তো তিনি রক্ষা পাবেন, কিন্তু সেখানেও কোনো ছাড় পাওয়ার লক্ষ্য নেই। এবং এটাই যাকে বলা হয় ওই পুলিশ যারা কর্তা আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা বলে বেড়াচ্ছেন। ফলে কি হচ্ছে দেখুন, এই পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যদি 20 লাখ লোক শ্রমিক গত 3 মাস ধরে যদি একটা মেন্টাল ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে থাকেন, তাহলে এই 20 লক্ষ লোকের যে পরিবার, স্ত্রী পুত্র সন্তান সহ সব মিলে প্রায় 1 কোটি লোক এই সরকারের প্রতি মারাত্মক বিরক্ত হয়ে পড়েছে। এই গেল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এরপর আপনি চট্টগ্রামে যান কিংবা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যান, যারা আওয়ামী লীগ করেন, তাদেরও তো শত শত শিল্প কলকারখানা রয়েছে। এগুলো দেখেন তো এটা কিভাবে চলছে বা আদৌ চলছে কিনা। যেমন ধরুন গোলাম দস্তগীর গাজী, মাক্সিম সালমানের রহমান। এখন গাজী বা সালমানের রহমান এরা অনেক অন্যায় করেছে, কোনো সন্দেহ নেই, তাদেরকে আপনি বিচার করেন, কিন্তু এই যে তাদের কোম্পানিতে যে প্রায় লক্ষাধিক লোক চাকরি করে, এই যে বড় বড় কয়েকটা 2 থেকে 3টে কোম্পানির কথা চিন্তা করেন, যারা আওয়ামী লীগ করতো তাদের কোম্পানিতে 1 লাখ লোক চাকরি করে শুধুমাত্র 3 থেকে 4টা কোম্পানির মধ্যে। তো এই কোম্পানিতে যারা চাকরি করে তাদের ব্যাংকের অবস্থা কি, অর্থাৎ ব্যাংকগুলোর যারা কর্মকর্তা দেখেন কিভাবে কাঁপতেছে। এক ব্যাংক ম্যানেজারের সেই কান্না ভাইরাল হয়ে পড়েছে। তিনি বলেন যে আমি এই ব্যাংকের ম্যানেজার হিসেবে এতদিন যাবত এখানে আছি, কাস্টমার আসতেন, সালাম দিতেন, আমার সাথে বসতেন, কথা বলতেন, এখন তারা এসে আমাকে গালাগাল করেন, আমি তাদের ভয়ে পালিয়ে থাকি, এ জীবন তো জীবন না বলে তিনি হাউমাউ করে শিশুর মতো কাঁদলেন। একটা ব্যাংক ম্যানেজার, কখনো দেখেছেন এই ঘটনা? ব্যাংকে টাকা নেই, এখানে ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামের ব্যাংকগুলো, এরপর আরও বেশ কয়েকটি দুর্বল ব্যাংক থেকে শুরু করে পুরো ব্যাংকিং সেক্টরে এই 3 মাসে 1 সুতাও মানে সমস্যার সমাধান হয়নি, বরং সমস্যা বেড়েছে। কিন্তু এই কর্তা ব্যক্তি যারা আছে তারা কোনো মাস্টার প্ল্যান দিতে পারছেন না। তো ব্যাংকের বাইরে গিয়ে, ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে আপনি খুচরা বাজারের কথা চিন্তা করেন, জেলেরা মাছ ধরছে, ক্রেতারা মাছ কিনছে, কাঁচা বাজারে গিয়ে দেখেন সব জায়গাতে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড রকম হতাশা এবং বিরক্তি, এবং এটি ক্ষোভে এবং বিক্ষোভে পরিণত হতে খুব বেশি সময় নেবে না। তো আমাদের জনজীবন এখন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, তার সঙ্গে সঙ্গে এই যে চাকরি হারানো, যেটা বিশাল সম্প্রদায় বা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে,
তাদেরকে সান্ত্বনা দেওয়া। কাজে এখানে তো দেখলেন কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, আবার সমালোচনাও করতেছে, অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কথা বলে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি? রাজপথের মধ্যে যে এখনো এইসব হচ্ছে আওয়ামী লীগ বিদায় হওয়ার পর বা আওয়ামী লীগের যারা সমর্থক ছিল। আরেকটা বিষয় কি যে সার্জিসকে অনেকে আওয়ামী লীগের দালাল বলে। দর্শক শ্রোতা, সার্জিস কিন্তু আগে একটা সময় অনেক আগে, আজ থেকে 5 থেকে 7 বছর আগে সে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সাথে পিক তুলছিল এবং সেই পিকচারগুলোর জন্য কিন্তু সার্জিস এবং হাসনাতকে বা সার্জিসকে এইসব কথা বলা হচ্ছে। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।